হাই, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় বা আলোচ্য বিষয় রুদ্রদমনের জুনাগড় বা গিরনার লেকের সামগ্রিক মূল্যায়ন। জুনাগড় বা গিরনার লেকের সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে ইন্ট্রোডাকশন বা ভূমিকাংশে যে কথাগুলি বলা জরুরি, প্রথমে সেই কথাগুলি বলা যাক। সুদর্শন হ্রদের উপর সেতু নির্মাণ, সংস্কার ও পুনর্নির্মাণের কাহিনী রুদ্রদমনের জুনাগড় বা গিরনার লেকের প্রধান প্রতিপাদ্য বা উপজীব্য বিষয় হলেও প্রসঙ্গক্রমে এখানে রুদ্রদমনের বংশপরিচয়, শিক্ষা দীক্ষা, জনহিতকর কার্যাবলী, সামরিক প্রতিভা, বিদ্যোৎসাহিতা ও সর্বোপরি প্রশাসনিক দক্ষতার পরিচয় পাওয়া যায় লেখটিতে। আগের আলোচনা থেকে সকলের কাছে অবশ্যই এটি স্পষ্ট হয়ে গেছে যে জুনাগড় অভিলেখটি নানা বৈচিত্র্য এবং বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। ঐতিহাসিক তথ্যানুসন্ধানের ক্ষেত্রে লেখটি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কাব্যিক উৎকর্ষ বিচারেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভূমিকাংশের সমাপ্তিতে এখন আমরা লেখটির সামগ্রিক মূল্যায়নের দিকে এগিয়ে চলেছি। সকলের যাতে সুবিধা হয় সেজন্যই আমি পয়েন্ট ভিত্তিক আলোচনা করার চেষ্টা করছি। আমরা প্রথম যে পয়েন্ট করতে পারি সেটি হচ্ছে উন্নত বাস্তুবিদ্যা। তদানীন্তন যুগের বাস্তুবিদ্যা কতখানি উন্নত ছিল সেটি আলোচনা করতে যেয়ে বর্তমানে বহু প্রচলিত দুই একটি শব্দও আমরা ব্যবহার করতে পারি। আসি আলোচনায়, তাহলে বিষয়টি স্পষ্টত হয়ে যাবে। সুদর্শন হ্রদের বাঁধের সংস্কার সাধন সম্পর্কে বলা হয়েছে যে হ্রদটিতে সন্ধিস্থান দেখা যেত না। এর থেকে বোঝা যায় তৎকালে বাস্তুবিদ্যা ছিল কতটা উন্নত। সেতুটি ভগ্ন হলে যে সুগভীর ও সুদীর্ঘ গর্ত সৃষ্টি হয়েছিল, বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োগে সেটিকে আবার তদানীন্তন যুগে মজবুত, ভারবহনক্ষম ও দৃঢ়বন্ধ করা গিয়েছিল। এ থেকে বোঝা যায় তৎকালীন ইঞ্জিনিয়ারিং শিল্প ছিল কতটা উন্নত। আমি একটি আধুনিক বহুল প্রচলিত শব্দ এখানে ব্যবহার করলাম। যাই হোক, সম্পূর্ণ অভিলেখটি পড়লে আমাদের কাছে খুব সহজে ধরা পড়ে সে যুগের উন্নত বাস্তুবিদ্যার পরিচয়। আমরা পরবর্তী পয়েন্ট করছি জনকল্যাণমূলক কার্যব্যাপৃত রাজন্যবর্গ। সুদূর অতীত থেকে, প্রায় খ্রিস্টপূর্ব চতুর্থ বা তৃতীয় শতক থেকেই এই হ্রদের উপর সেতু নির্মাণ এবং সংস্কারের ইতিহাস গিরনার অভিলেখ থেকেই আমরা জানতে পাচ্ছি। এবং এই সঙ্গে সঙ্গে আমরা অবগত হচ্ছি যে তৎকালে রাজন্যবর্গ বা প্রত্যেক রাজাই প্রজাহিতকর ও জনকল্যাণমূলক কার্যাবলীতে ব্যাপৃত থাকতেন। হ্রদে প্রণালী সংযুক্তিকরণ নিঃসন্দেহে প্রমাণ করে যে সেকালে পানীয় জলের তথা সেচের প্রয়োজনীয় জল সরবরাহ ব্যবস্থা ছিল উন্নত। গিরনার লেকের সামগ্রিক মূল্যায়নে আমরা পরবর্তী পয়েন্ট করছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যথার্থ রক্ষক ও পালক প্রথম রুদ্রদমন। এখন আমরা লিখছি রুদ্রদমনের তীক্ষ্ণ প্রশাসনিক জ্ঞান তাকে প্রজানুরঞ্জক রাজা হিসাবে সুপ্রতিষ্ঠিত করেছে। তিনি যে হ্রদ সংস্কার করলেন, এই হ্রদের সংস্কারের জন্য তিনি প্রজাদের উপর কোনো প্রকার করের বোঝা চাপাননি। লেখেই উল্লিখিত আছে। আমরা 15 নম্বর লাইনের দিকে তাকাবো। ধর্মকীর্তি বৃদ্ধার্থং চ অপীড়য়িত্বা করবৃষ্টি। এই অংশ থেকে আমরা বুঝতে পারছি বস্তুত ধর্মকীর্তি বৃদ্ধির জন্য
এবং এর পূর্বে উল্লেখিত হয়েছে। আমরা লেখটি লাইন ধরে পড়লে দেখতে পাব, গোব্রাহ্মণের হিতার্থের জন্য প্রজাদের করভারে বিব্রত বা পীড়িত না করে মহাক্ষত্র রুদ্রদামন এই হ্রদ পুনর্নির্মাণ করলেন বা সুন্দর রূপে ফিরিয়ে আনলেন। লেখ থেকে আমরা জানতে পারি তিনি এই হ্রদটি সংস্কার করতে যেয়ে রাজকোষ থেকে শুধু ব্যয়ভার বহন করেছেন তাই নয়, বিপুল ব্যয়ভার বহন করেছেন। কেননা এই সেতুটি পূর্বাপেক্ষা 3 গুণ দৃঢ়তর সেতুরূপে রুদ্রদামন নির্মাণ করেছিলেন। লেখটির 16 নম্বর লাইনের একটি অংশে ত্রিগুণ দৃঢ়তর শব্দটি দেখতে পাচ্ছি। এখানে বিষয়টি স্পষ্টত লেখা আছে। প্রকৃতপক্ষে মহাক্ষত্র রুদ্রদামন প্রজাহিতৈষী সুশাসক ছিলেন। উদার হস্তে দান, শরণাগতকে অভয় দান, ধর্মার্থ কামের যথাযথ পালন প্রভৃতি তাকে একজন সুশাসক রূপে ইতিহাসে সুপ্রতিষ্ঠিত করেছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রজারই তিনি যথার্থ রক্ষক ও পালক ছিলেন, সে নিয়ে কোনো সংশয় নেই। এমনই মূল্যবান তথ্য সরবরাহ করছে পাঠ্য আমাদের এই জুনাগড় বা গিরনার অভিলেখটি। এখন যাব আমরা লেখটির সাহিত্যিক গুরুত্বের মধ্যে বা সাহিত্যিক মূল্যায়নের মধ্যে। তার আগে বন্ধুদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন, তাহলে কোনো ভিডিও আপলোড হলে সর্বাগ্রেই পাবেন আপনি। ফিরে এলাম সাহিত্যিক গুরুত্ব বা সাহিত্যিক মূল্যায়নে। সাহিত্যিক মূল্যায়ন বা গুরুত্ব আলোচনা করার পূর্বে আমি জুনাগড় বা গিরনার অভিলেখের সম্পূর্ণ টেক্সট এখানে আরও একবার দিলাম। যদিও জুনাগড় বা গিরনার অভিলেখের উপরে পূর্ববর্তী যে ভিডিওটি আছে সেখানে সম্পূর্ণ টেক্সট দেওয়া আছে, তথাপি সকলের সুবিধার জন্য আমি আর একবার টেক্সট এখানে রাখলাম। আমরা টেক্সট দেখতে থাকি এবং সেই সঙ্গে মূল্যবান একটি কথাও আলোচনা করে নিই। বিষয়টি মূল্যবান এ কারণেই যে আমি গত ভিডিওতে যে কথাগুলি বলেছিলাম জুনাগড় বা গিরনার অভিলেখের উপরে, সেই কথা থেকে উদ্ধৃতি করে একজন সম্মানীয় শ্রোতা প্রশ্ন করেছেন এবং তার সেই মূল্যবান প্রশ্নের উত্তর আমি এখন দেওয়ার চেষ্টা করছি। তার মূল্যবান প্রশ্ন ছিল, আমি গত ভিডিওতে বলেছিলাম, অর্থাৎ জুনাগড় অভিলেখের এর আগে দেওয়া ভিডিওতে বলেছিলাম যে মৌর্য সম্রাট অশোকের 14টি মুখ্য গিরিশাসন এবং গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের গিরনার প্রশস্তিও এই গিরনার পাহাড়ে উৎকীর্ণ হয়েছিল, যেখানে আমাদের পাঠ্য রুদ্রদামনের জুনাগড় অভিলেখটি উৎকীর্ণ হয়েছে। এখন তার প্রশ্ন ছিল, মৌর্য সম্রাট অশোকের 14টি মুখ্য গিরিশাসন এবং গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের গিরনার প্রশস্তিটি উক্ত গিরনার পাহাড়ে উৎকীর্ণ হওয়ার পরেও কেন রুদ্রদামন তার গিরনার প্রশস্তিটি এই পাহাড়ে উৎকীর্ণ করেছিলেন? উত্তরে বলি, অভিলেখ সবসময় এমন জায়গাতেই উৎকীর্ণ হয়ে থাকে যেখানে সাধারণ মানুষ পড়তে পারবেন বা রাজা বা সম্রাট যে তথ্য জানাতে চাইছেন তা যেন খুব সহজেই সাধারণ মানুষ অবগত হতে পারেন বা প্রজাবর্গ অবগত হতে পারেন। সেই দিক থেকে গিরনার পাহাড়ে রুদ্রদামনের এই অভিলেখটি উৎকীর্ণ হওয়াটি স্বাভাবিক ছিল। আর পাহাড় কোনো ছোট জায়গা নয় যে একজন বা দুজন সম্রাট তাদের অভিলেখ উৎকীর্ণ করলে অন্য কোনো সম্রাট সেখানে অভিলেখ উৎকীর্ণ করার জন্য জায়গা পাবেন না, এমনটি কখনোই নয়। সেই সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে, সকল সম্রাটই কিন্তু একসঙ্গে রাজত্ব করছেন না বা জীবিত নেই। মৌর্য সম্রাট অশোকের সময়কাল, গুপ্ত সম্রাট স্কন্দগুপ্তের সময়কাল আর আমাদের রুদ্রদামনের সময়কাল একদমই পৃথক পৃথক।
এক একটি রাজবংশের ক্রোনোলজি বা এক একজন রাজা কখন রাজত্ব করেছেন সেইটি যদি জানা যায় তাহলে বিষয়টি আরও বেশি সহজ হয়ে যাবে। সুতরাং সেই দিকে প্রশ্নকর্তা যদি তার দৃষ্টি একটু নিক্ষেপ করেন বিষয়টি তার কাছে আরও সহজ হবে। রুদ্রদামনের জুনাগড় বা গিরনার অভিলেখের সামগ্রিক মূল্যায়নে আমরা বেশ কিছু পয়েন্ট পড়ে ফেলেছি। এখন যাচ্ছি পরবর্তী পয়েন্টে, জুনাগড় অভিলেখের সাহিত্যিক মূল্যায়ন বা সাহিত্যিক গুরুত্ব। জুনাগড় বা গিরনার অভিলেখের সাহিত্যিক গুরুত্ব বা সাহিত্যিক মূল্যায়ন সহজে বুঝতে গেলে প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এরকম করেই আমরা এগোব। সাহিত্যিক গুরুত্ব বা সাহিত্যিক মূল্যায়নের মধ্যে আমরা প্রথম পয়েন্ট করছি প্রথমত বলে। কেবলমাত্র ঐতিহাসিক দিক দিয়েই লেখটি যে গুরুত্বপূর্ণ তা নয়। লেখটির ওজস্বিনী ভাষা, যথার্থ শব্দচয়ন ও সুষ্ঠু ব্যাকরণগত প্রয়োগ এবং সর্বোপরি কাব্য রচনাশৈলী বিশ্লেষণ করলে সহজেই এর সাহিত্যিক গুরুত্ব চোখে পড়ে। গুণ, রস ও অলঙ্কার যে কাব্যোৎকর্ষের সাধক লেখটি তা যথার্থ প্রমাণ। বস্তুত রুদ্রদামনের গিরনার অভিলেখও একটি প্রশস্তি কাব্য। ম্যাক্স মুলারের রেনেসাঁ মতবাদকে, অর্থাৎ খ্রিস্টপূর্ব যুগ থেকে খ্রিস্টীয় যুগের প্রথম ভাগ পর্যন্ত সময় ভারতীয় সংস্কৃত সাহিত্যে অন্ধকার যুগ নামে পরিচিত। ম্যাক্স মুলারের এই রেনেসাঁ মতবাদকে সম্পূর্ণ ভ্রান্ত প্রমাণ করেছে এই প্রশস্তি কাব্য। আমরা আলোচনা করে চলেছি রুদ্রদামনের জুনাগড় বা গিরনার অভিলেখের সাহিত্যিক গুরুত্ব। সাহিত্যিক গুরুত্বের আরেকটি দিক আমরা তুলে ধরছি, এটি হচ্ছে দ্বিতীয় দিক। লিখলাম দ্বিতীয়ত, অতি প্রাচীন সাহিত্য, অর্থাৎ বৈদিক সাহিত্যে সর্বপ্রথম গদ্য লক্ষ্য করা যায়। এরপর বেদাঙ্গের অন্তর্গত গদ্যাংশ পরবর্তী বৈদিক সাহিত্যকে প্রভাবিত করেছে। আরও পরবর্তীকালে ধ্রুপদী সাহিত্যে যে গদ্যের বিকাশ লক্ষ্য করা যায় তার প্রথম নিদর্শন রূপে রুদ্রদামনের গিরনার প্রশস্তির নাম উল্লেখযোগ্য। বস্তুত প্রাচীন সংস্কৃত গদ্যে উৎকৃষ্ট নিদর্শন রূপে এটি উল্লেখের দাবি রাখে। খ্রিস্টপূর্ব যুগ অবধি প্রাকৃত ভাষায় গদ্য রচনার প্রচলন ছিল। মহাভাষ্যকার পতঞ্জলি যেমন অলঙ্কৃত ও অভিনব এক ভাষাভঙ্গির দৃষ্টান্ত তুলে ধরেছিলেন, তেমনি অনাস্বাদিত পূর্ব ও অলঙ্কৃত গদ্য ভঙ্গিমার নজির পাওয়া যায় আমাদের পাঠ্য রুদ্রদামনের জুনাগড় অভিলেখে। বস্তুত খ্রিস্টীয় দ্বিতীয় শতকে সংস্কৃত ভাষার যে ক্রমবিকাশ ও ক্রমোন্নতি ঘটেছিল এবং সাধারণ মানুষের জন্য সংস্কৃত ভাষায় সহজ ও সরল সাহিত্য গুণান্বিত গদ্য রচনা প্রবর্তিত হয়েছিল তার সর্বপ্রথম ও উল্লেখযোগ্য নিদর্শন হল রুদ্রদামনের গিরনার লেখ। এই লেখই প্রমাণ করে কেবলমাত্র দণ্ডী, সুবন্ধু বা বানের সময়েই নয়, সুপ্রাচীন কালেই কাব্যমার্গ অনুসৃত গদ্য সাহিত্যের একটা নির্দিষ্ট মান তৈরি হয়ে গিয়েছিল। অবশ্যই আলোচনা করে চলেছি সাহিত্যিক গুরুত্ব। তৃতীয়ত, রুদ্রদামনের ক্ষেত্রে প্রযুক্ত বিশেষণগুলিও প্রশস্তিকর্তার উচ্চ শ্রেণীর কবিকৃতির পরিচায়ক। যদি আমরা টেক্সটের দিকে লক্ষ্য করি তাহলে দেখব 14 নম্বর লাইনে আছে, স্ফুট লঘু মধুর চিত্রকান্ত শব্দ সময়োদার অলঙ্কৃত গদ্য পদ্য কাব্য বিধান প্রবীণেন। এই অংশটি বস্তুত যে কোনো সৎ কবির বৈশিষ্ট্যের প্রকাশক। আবার এই অংশই প্রমাণ করে যে গদ্য ও পদ্য উভয়বিধ কাব্য রচনাতেই রুদ্রদামনের গতি ছিল সমান এবং অবাধ। এই অংশে কাব্যমার্গ প্রযুক্ত 10টি গুণের মধ্যে প্রসাদ, মাধুর্য, ঔদার্য, কান্তি, অর্থব্যক্তি প্রভৃতির উল্লেখ থেকে নিঃসন্দেহে বোঝা যায় যে রুদ্রদামন সাহিত্য গুণে অবহিত ছিলেন। এই লেখটি পড়তে পড়তে কালিদাসের লেখনী প্রসূত উৎখাত প্রতিরোপিত শব্দটি মনে পড়ে যায়। প্রকৃতপক্ষে মহাকবি কালিদাসের লেখনী প্রসূত উৎখাত প্রতিরোপিত শব্দটি যেন এই লেখকবি প্রযুক্ত
ভ্রষ্টরাজ প্রতিষ্ঠাপক পদেরই সার্থক উত্তরসূরি বলে মনে হয়। এক্ষেত্রে রুদ্রদামনকে মহাকবি কালিদাস কথিত রঘুর মতো বা হরিসেন উল্লেখিত সমুদ্রগুপ্তের মতো ধর্মবিজয়ী রাজারূপে অবশ্যই উল্লেখ করা যায়। চতুর্থত, লেখটি প্রশস্তিকারের কাব্যশৈলীর পরিচায়ক। এর প্রধান ও প্রথম উল্লেখযোগ্য বৈশিষ্ট্যই হল এটিতে দীর্ঘ সমাসবদ্ধ পদের প্রাচুর্য লক্ষ্য করা যায়, যেগুলি অর্থবোধে কখনো অন্তরায় সৃষ্টি করে না। দণ্ডীকৃত ওজগুণের লক্ষণই হল ওজঃ সমাস ভূয়স্তমেতৎ গদ্যস্য জীবিতম। দীর্ঘ সমাসবহুল ওজগুণ এখানে বর্তমান। বিভিন্ন দৈর্ঘ্যের 20টি পংক্তিতে মাত্র বর্ততে ও আসিত এই দুটি তিঙন্ত সমাপিকা ক্রিয়াপদ আছে। গদ্যের এই রচনারীতি পরবর্তীকালে বাণের গদ্য রচনার প্রধান বৈশিষ্ট্য। ইতিহাস আশ্রয়ী কাহিনী সহজ ও সরলভাবে পাঠক সমাজে উপস্থাপিত হওয়ায় কাব্যটি অধিকতর হৃদয়গ্রাহী হয়ে উঠেছে। পঞ্চমত, প্রশস্তিটিতে উপমা, উৎপ্রেক্ষা প্রভৃতি অর্থালঙ্কারের ব্যবহার সীমিত হলেও অনুপ্রাস প্রয়োগ বাহুল্য সত্যই লক্ষণীয়। যদি 12 নম্বর লাইনের দিকে তাকাই, সেখানে দেখতে পাব অবিধেয়ানাম যৌধেয়ানাম, বা এরকমভাবে অভিলেখের মধ্যে আমরা দেখতে পাব নামনা, দামনা, রুদ্রদামনা, বা কোথাও শক্তেন, দান্তেন ইত্যাদি সব প্রয়োগ প্রভৃতি অংশে অনুপ্রাসের ঝঙ্কার মাধুর্যের সৃষ্টি তো হয়েছেই। আবার যদি আমরা 16 নম্বর লাইন দেখি, সেখানে দেখতে পাব সুদর্শনম সুদর্শনতরম কারিতম। এই অংশটি দুটি অর্থ প্রকাশ করে। একটি অর্থ, যা সুদর্শন ছিল তাকে সুদর্শনতর করলেন। আবার অপর অর্থটি হল সুদর্শন নামক সরোবরকে সুন্দরভাবে পুনর্নির্মাণ করলেন। শ্লেষ অলঙ্কার সিদ্ধ। তবে উপমা, উৎপ্রেক্ষা প্রভৃতি অর্থলঙ্কার যে একেবারেই বিরল তা নয়। সেই দিক থেকে বিচার করলে প্রশস্তিটি সত্যি যে কাব্যিক বা সাহিত্যগত উৎকর্ষতা প্রমাণ করল, তা নিঃসন্দেহেই প্রশংসনীয়। ষষ্ঠত, প্রশস্তিটি রুদ্রদামনের সামরিক কৃতিত্বের অনবদ্য নিদর্শনরূপে ঐতিহাসিক মহলে স্বীকৃত। যদি আমরা 11 নম্বর লাইনের দিকে তাকাই, তাহলে তা শুরু থেকে নিষাদাদিনাম সমগ্র নাম ইত্যাদি অংশ পর্যন্ত আমরা পড়লে স্পষ্টভাবে যুদ্ধ বীররসের প্রভাব পাই। কাব্যমার্গ নির্দিষ্ট একটিমাত্র মুখ্য অঙ্গিরস এবং অন্যান্য রসের কচিত উপস্থিতি প্রশস্তি কাব্যটিতে অনুভূত হওয়ায় কাব্যটি নিঃসন্দেহে রসোত্তীর্ণ। অলঙ্কার শাস্ত্রোক্ত সম্পূর্ণ বীররসাত্মক কাব্যরূপে একে উল্লেখ করা সমীচীন না হলেও এক্ষেত্রে দয়াবীর, দানবীর, যুদ্ধবীর ও ধর্মবীর বীররসের এই 4টি ভেদই 20টি পংক্তির সংক্ষিপ্ত পরিসরে সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে, এ কথা বললে সত্যের প্রত্যবায় হয় না। রুদ্রদমনের জুনাগড় বা গিরনার লেখের সামগ্রিক মূল্যায়নে উপসংহারে এসে কথা বলতেই হয়, সক্ষত্রপরা বিদেশি জাতি হলেও ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তারা নষ্ট করেননি, বরং ভারতীয় শিল্প, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি এবং সর্বোপরি সংস্কৃত ভাষার প্রতি তারা যে অনুরাগ প্রদর্শন করেছিলেন এবং যে অনুরাগী ছিলেন, তা স্বীকার করতেই হয়। অন্য আরেকজনকে সহযোগিতা করার জন্য বা সাহায্য করার জন্য ভিডিওটি শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যাশা সকলের কাছে রইল। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে সঙ্গে ভেসে ওঠা বেল আইকনটিকে প্রেস করুন, যাতে আমরা কোনো ভিডিও আপলোড করলে সর্বাগ্রে আপনিই পেতে পারেন। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।